উত্তাপটা শুধু রয় নাই, আগের চেয়ে উত্তাপটা বেড়েছে। এটার উপর ছাইচাপা দেওয়া হয়েছে। আমার বক্তব্যটা হলো যে এখন বাংলাদেশে যে হানাহানি হয়েছে, এখানে একটা জেনারেল অ্যামনিস্টিতে যেতে হবে। আদারওয়াইজ এই সমস্যাটা এখন যেটা হয়েছে এখান থেকে বের হওয়া যাবে না। আপনি দেখেন এই যে সমস্যা যখন চলতেছিল, কারফিউ দেওয়ার 2 দিন আগে আমি একটা টকশোতে বলেছিলাম যে আমার সিক্স সেন্স বলছে যে সরকার এখান থেকে কারফিউ অথবা জরুরি অবস্থায় দুটো ছাড়া এখান থেকে বের হতে পারবে না। আবার এখন কারফিউ দেওয়ার পর আমার যেটা মনে হচ্ছে যে পরিস্থিতি যেভাবে দিনকে দিন জটিল হয়ে যাচ্ছে, মামলা হচ্ছে, মোকদ্দমা হচ্ছে, ধরা পড়া হচ্ছে, ব্লক রেড হচ্ছে এবং এটা নিয়ে আরও অনেক কিছু হচ্ছে, এখান থেকে আসলে একটা জেনারেল অ্যামনিস্টিতে যেতে হবে সরকারকে। আদারওয়াইজ এমনিতে আপনার কি মনে হচ্ছে যে উত্তাপটা এখনো রয়ে গেছে? এরকম উত্তাপটা শুধু রয় নাই, আগের চেয়ে উত্তাপটা বেড়েছে। এটার উপর ছাইচাপা দেওয়া হয়েছে। মানে আমরা যা কিছু দেখেছি ছাইচাপা, কিন্তু যখন যেদিন কারফিউ জারি করা হলো ওই দিন যদি উত্তাপ ছিল 10 ডিগ্রি সেন্টিগ্রেড, যা সেটা ধারণা দিলাম, আজকে সেটা 40 ডিগ্রি, 4 গুণ হয়ে আছে। এখন এই ছাইটা সরিয়ে নিলেই এই টোটাল যে আপনি যে ধ্বংসলীলাটা দেখেছেন সেটা মেট্রো রেল পুরানো বলেন, যা কিছু বলেন, এইটা 4 টাইমস হয়ে যাবে। কিন্তু এই ধ্বংসলীলাটাকে আপনি সমর্থন করেন? যেটা হয়েছে এটা ধ্বংসলীলা, এটা কোনো অবস্থাতে সমর্থনযোগ্য না, কেউ করবে না এবং যারা করেছে তারাও করবে না। কিন্তু তাদেরকে যদি বলা হয় তুমি কাজটা কেন করেছো, তিনি বলবেন যে আমার রাগ হয়েছিল তাই করেছি। অনেক সময় মানুষের যে অবস্থা সে বলতে পারবে না, কিন্তু ঘটনাটা ঘটেছে। আবার অনাগত দিনে অনেক দেখেন রাগ হয়ে নিজের ছেলেকে মেরে ফেলে, অনেকে নিজের বাবাকে মেরে ফেলে, মাকেও মেরে ফেলে। তাই যার জন্য হয় কি, যখন ক্রোধ এবং অ্যাঙ্গার এটা যখন আসে, এবং এবার দেখেন ঋষি সুনাক সাহেব তার একটা বক্তব্য চমৎকার একটা কথা বলেছেন যে আমি যতদিন ক্ষমতায় ছিলাম আমি বুঝতে পারিনি, তো আমি পরাজিত হওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে আমাকে কেন্দ্র করে বা আমার দলকে কেন্দ্র করে আপনাদের ক্রোধ এবং রাগ কোন পর্যায়ে ছিল, ইওর অ্যাঙ্গার, আপনাদের চোখের ভাষা আমি বুঝতে পারিনি। এবং আমি পরাজিত হওয়ার পর বুঝতে পেরেছি আমার দলে অনেক যোগ্যতম লোক ছিল যারা আমার জন্য, দলের জন্য অনেক পরিশ্রম করেছেন। আমার কুকর্মের কারণে এবং আমার ব্যর্থ নেতৃত্বের কারণে আমার দলের অনেক ভালো মানুষের যে শ্রম, এটা পণ্ডশ্রমে পরিণত হয়েছে। এই কথাটা আজকে আওয়ামী লীগের জন্য প্রযোজ্য। এই কারণ হলো আওয়ামী লীগের মধ্যে আপনি যেটা বলছেন, যেমন ধরুন নজরুল ইসলাম বাবু সাহেব আছেন, আমি আছি। এখন সরাসরি যদি জয় সাহেব, তারেক রহমান সাহেবেরা সংযোগ করতে চান, এটাই মুহূর্তে হবে না। বেগম জিয়া বা মাননীয় প্রধানমন্ত্রী, তাদের মধ্যে যদি সংযোগ হয়, ওটা আসলে নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের মধ্যে এখনও যাদের মধ্যে ফ্যামিলি ফেলোশিপ আছে, আওয়ামী লীগ বিএনপির অনেক নেতারা, আমরা যদি দিন 15 কাজ করি যারা রিয়েলি পলিটিক্যালি দুই দলের মধ্যে পলিটিক্যাল ফ্যামিলি ফেলোশিপ বলছিলেন, ফ্যামিলি ফেলোশিপ কিন্তু আমরা দেখেছি বিয়ের ক্ষেত্রে, শাদীর ক্ষেত্রে বা আত্মীয়তার ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি নেতারা কিন্তু মানেন না, কিন্তু জনগণকে সেটা মানতে হয়। জনগণ কিন্তু আওয়ামী লীগ করেন তো আওয়ামী লীগই করেন, বিএনপি করেন তো বিএনপি করেন। কিন্তু অনেক বিএনপি নেতা আওয়ামী লীগ ঘরানা তার মেয়ে বিয়ে দিয়েছেন, অথবা অনেক আওয়ামী লীগ নেতা বিএনপি নেতার কাছে তার ছেলে বিয়ে দিচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু আছে এই দুটো দলের মধ্যে। এটা আছে, তার বাইরেও যেটা আছে সেটা হলো, যেমন ধরুন নজরুল ইসলাম বাবুকে নিয়ে আমার পরিবারের মধ্যে, ছেলে মেয়ের মধ্যে আলোচনা হয়, আমাকে নিয়ে তার পরিবারে আলোচনা হয়, যদিও আমি এখন বিএনপিতে আছি, কিন্তু এটাকে বলা হয় ফ্যামিলি ফেলোশিপ। মানে আমরা চলে আসছি, কিন্তু আওয়ামী লীগের ঘরানার লক্ষ লক্ষ লোকের মধ্যে গোলাম মোল্লা রনিকে নিয়ে কিন্তু ইতিবাচক আলোচনা হয়। আবার নজরুল ইসলাম বাবুর মতো এরকম অনেক নেতা আছেন যাদেরকে নিয়ে বিএনপি ঘরানার পরিবারের মধ্যে ইতিবাচক আলোচনা হয়। তো এখন যখন দুটো দল যদি সত্যিকার অর্থে মনে করে যে আমাদের একটা নেগোসিয়েশন দরকার, বা সরকার যদি মনে করে, তাহলে তাদের মধ্যে যাদের এইরকম পলিটিক্যাল কানেক্টিভিটি আছে, বিএনপি লোকদের সাথে ফেলোশিপ আছে, তাদেরকে দিয়ে যদি উত্তাপটা কমানো হয় এবং পরবর্তী ফেজে গিয়ে যদি এরকম একটা বৈঠকের ব্যবস্থা করে, অতীতে কিন্তু এইভাবেই হয়েছে, তাহলে সহজই হবে। কিন্তু তা না করে শুধুমাত্র নাটক সৃষ্টি করার জন্য যদি আজকে হঠাৎ করে তারেক রহমান গিয়ে গণভবনে উপস্থিত হন, বা গণভবন থেকে হঠাৎ করে বেগম জিয়া যদি বেগম জিয়ার সাথে দেখা করতে যান, তাহলে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা।